করোনার মৃতের সংখ্যা হাজার ছাড়ালো, একদিনের সর্বোচ্চ শনাক্ত ৩,১৯০। নতুন অর্থবছরে বাজেট অধিবেশন শুরু, করোনাকে ভয় না করে জয় করার আহ্বান প্রধানমন্ত্রী। অর্থনীতি পুনরুদ্ধারের বাজেট পেশ কাল, স্বাস্থ্য, খাদ্য ও কর্মনিরাপত্তায় গুরুত্ব দেওয়ার পরামর্শ। এবারে বাজেট হবে গণমুখী বললেন ওবায়দুল কাদের, কর ছাড়ের দাবি ব্যবসায়ী উদ্যোক্তাদের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 11টার 21 সংবাদে, সাথে আছি রিতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। করোনার মৃতের সংখ্যা 1000 ছাড়ালো, 24 ঘন্টার সর্বোচ্চ ৩,১৯০ জন শনাক্তের দিনে মারা গেছে 37 জন। মৃতদের মধ্যে ঢাকা বিভাগেরই 25 জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয় নতুন করে সুস্থ হয়েছেন 563 জন। জানাচ্ছেন আকবর হোসেন সুমন। 8ই মার্চ করোনা শনাক্তের শুরুর দিন থেকে এ পর্যন্ত কোভিড-19 মৃতের সংখ্যা 1000 ছাড়িয়ে গেল। নিয়মিত বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তর জানায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন প্রায় 1.25 লাখ মানুষ। 24 ঘন্টার তথ্য বলছে মৃত 37 জনের মধ্যে 33 জনই পুরুষ। মৃত্যুর হার 1.35%। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 15,899 জন। শনাক্তের হিসেবে সুস্থতার হার 21.24%। 3,190 জন শনাক্ত হয়েছেন, শনাক্তের হার 19.98%। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে 4,41,560টি নমুনা এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছে 74,865 জন। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 37 জন। এ পর্যন্ত 1012 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.35%। সংক্রমণ এড়াতে মাস্ক ব্যবহারের পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের। অবশ্যই বাইরে আসলে মাস্ক ব্যবহার করতে হবে এবং বারবার সাবান পানি দিয়ে হাত ধোয়া, সামাজিক দূরত্ব বজায় রাখা, এই সবগুলি হলো নিজেকে সুরক্ষিত রাখার জন্য প্রধান অবলম্বন। ব্যক্তিগত সুরক্ষা সামগ্রীর কোনো অভাব নেই বলেও জানানো হয় বুলেটিন থেকে। এ পর্যন্ত বিতরণ হয়েছে 22,72,900। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউন করা হয়েছে রাজধানী পূর্ব রাজারবাজার এলাকা। গত মধ্যরাত থেকে 8টি প্রবেশপথের সবকটি বন্ধ করে দেওয়া হয়। জরুরি প্রয়োজনে কেউ বের হতে চাইলে পরিচয় ও কারণ নিশ্চিত করে এলাকার বাইরে যেতে দেওয়া হচ্ছে। এই বিধিনিষেধ থাকবে 14 দিন। জসিম জুয়েলের রিপোর্ট। রাজধানীর পূর্ব রাজাবাজার, ব্যস্ততা নেই। এই এলাকাটি রেড জোন হিসেবে ঘোষিত হওয়ায় 14 দিনের লকডাউন আরোপিত হয়েছে। পূর্ব রাজাবাজারের সব প্রবেশপথ বন্ধ, নিয়ন্ত্রণ করছে পুলিশ। বেলা বাড়ার সাথে সাথে প্রবেশপথগুলোতে কর্মস্থলে যাওয়ার জন্য উপস্থিতি বাড়তে থাকে। পুলিশ বাধা দিলে অনেকেই জড়িয়ে পড়েন বাকবিতণ্ডায়। আমি যে কন্টিনিউ থেরাপি দিচ্ছি, আমার দৈনিক এডিও আছে, মানে রিসিভও আছে। উপযুক্ত কারণ দেখাতে না পারায় ঘরে ফিরে যেতে হয়েছে অনেককে। আমরা সবাই সহযোগিতা করতে চাই, এরকম একটা মুহূর্তে আমাদেরকে সহযোগিতা করতে হবে। নর্মালি আমরা যেভাবে চলাচল করি সেভাবে চলাচল করতে পারতেছি না। মানে এখানে অনেক দূর থেকে আমরা হেঁটে তারপরে এই গেট দিয়ে বের হতে হচ্ছে, অন্য গেটগুলো বন্ধ সব। জরুরি সেবায় যারা নিয়োজিত শুধুমাত্র তারাই আইডি কার্ড দেখিয়ে বের হতে পেরেছেন। সমস্যা হচ্ছে সেটা তো নিজেদের ভালোর জন্যই। একদিক থেকে তো মানে আমাদের সংক্রমণের দিক দিয়ে ভালো, কিন্তু আমাদের তো আবার সার্ভিসের দোকানে, মেডিসিনের দোকান যেতে হবে। এখান থেকে কোনোভাবে মুভ করা পসিবল হচ্ছে না। পুলিশ বলছে নির্দেশনা অনুযায়ী সীমিত চলাচল করতে দেওয়া হচ্ছে। এই গেট দিয়ে কেউ প্রবেশ করতে পারবেন না, কেউ বেরোতেও পারবেন না। অনেক লোক আসতেছে আপনার বেরোনোর জন্য, অনেকে আমাকে ফোন করতেছে সে বাইরে যাবে, আমরা তাদেরকে বুঝাইয়ে দিচ্ছি এবং আমরা এবারে মনে করছি আমি এখন পর্যন্ত যে আমরা বুঝাইতে সক্ষম হয়েছি, তারা আবার ফিরে গেছে। করোনা আক্রান্তের হার বেশি থাকায় পূর্ব রাজাবাজারকে রেড জোন ঘোষণা করে কর্তৃপক্ষ। এরপরই পরীক্ষামূলক লকডাউন ঘোষণা করা হয়। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। এবার আমাদের বিশেষ আয়োজন বাজেট। করোনাকে ভয় নয়,
জয় করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদে বাজেট অধিবেশনে তিনি বলেন, করোনা এবং ঘূর্ণিঝড় আম্পানের কষ্টে থাকা মানুষদের খুঁজে খুঁজে সাহায্য পৌঁছে দেওয়া হয়েছে। করোনাকালে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ ব্যবস্থায় বসেছে এই অধিবেশন। প্রণব চক্রবর্তী রিপোর্ট। বিশ্ব মহামারী করোনা সংক্রমণের মধ্যেই বিশেষ ব্যবস্থায় বসল জাতীয় সংসদের ৮ম অধিবেশন। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ জাতীয় সংসদের এই অধিবেশনে কোরাম ঠিক রেখে যোগ দেন সীমিত সংখ্যক সংসদ সদস্য। করোনা ভাইরাস সংক্রমণজনিত পরিস্থিতিতে এবারের বাজেট অধিবেশনে সকল স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক মাস্ক, গ্লাভস ব্যবহার সহ সামাজিক দূরত্ব বজায় রেখে পরিচালনা করা হবে। অধিবেশন শুরুর দিন শোক প্রস্তাব উত্থাপন। সংসদ সদস্য এমপি হাবিবুর রহমান মোল্লা সহ অন্যান্য সংসদ সদস্য এবং ইমিরেটাস অধ্যাপক আনিসুজ্জামান ও জামিলুর রেজা চৌধুরীর মৃত্যুতে শোক প্রস্তাবের উপর আলোচনায় তাদের প্রতি শ্রদ্ধা জানান সংসদ সদস্যরা। আলোচনায় অংশ নিয়ে করোনা আক্রান্ত হয়ে মৃতদের আত্মার মাগফিরাত কামনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, করোনা সহ সকল দুর্যোগ মোকাবেলায় সরকার সচেষ্ট। প্রত্যেকটা জেলায় জেলা প্রশাসকের কাছে আলাদাভাবে ফান্ড দিয়ে রেখেছি, যে সেখানে একটা মানুষ যেন না খেয়ে কষ্ট না পায়। এতিমখানা থেকে শুরু করে মসজিদ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিভিন্ন শ্রেণীর মানুষ, এমনকি একজন যে রিক্সার পিছনে যারা আর্ট করে অথবা সাংস্কৃতিক কর্মী বা সাংবাদিক, প্রত্যেককে যেখানে যেখানে কিছু সরকারিভাবে, কিছু আমাদের ত্রাণ তহবিল থেকে, কিছু আমি বিভিন্নভাবে, যেহেতু ঈদ ছিল অনেকেই জায়গাতে টাকা দিচ্ছে, সেখান থেকে নানাভাবে যাদেরকে পেয়েছি সকলকে খুঁজে খুঁজে বের করে আমরা এই সাহায্যটা করে দিয়েছি। ভয় না পেয়ে করোনাকে জয় করার আহ্বান সংসদ নেতার। আজকে বাজেট দেওয়া এই দুরূহ সময় অনেক দেশ দিতে পারছে না, কিন্তু আমি বলছি না, আমরা একদিকে যখন করোনা মোকাবেলা করব, আমফান ঘূর্ণিঝড় আমরা মোকাবেলা করেছি, আবার পাশাপাশি আমার দেশের মানুষের স্বাভাবিক জীবন যাপনটা যাতে চলে, তারা যেন কষ্ট না পায়, তাদের জন্য যা যা করণীয় সেটা আমি করে যাব। কাজে আমি তো এখানে বেঁচে থাকার জন্য আসিনি, আমি তো জীবনটা বাংলার মানুষের জন্য বিলে দিতেই এসেছি। কাজে এখানে ভয় পাওয়ার তো কিছু নেই, ভয়ের কি আছে। সীমিত সংখ্যক সদস্যের উপস্থিতিতে বিশেষ ব্যবস্থায় চলা এই অধিবেশনে প্রতিদিনই সকল সংসদ সদস্য আসবেন না। প্রস্তাবিত বাজেটের উপর যেদিন যার বক্তব্য থাকবে শুধু সেদিনই তিনি অধিবেশনে যোগ দেবেন। বৃহস্পতিবার বিকেল ৩টায় বাজেট উত্থাপন করবেন অর্থমন্ত্রী। প্রণব চক্রবর্তী, ২১ টেলিভিশন, ঢাকা। বিশ্ব মহামারী করোনায় ক্ষতির মুখে অর্থনীতি, তাই এবারে বাজেটের লক্ষ্য অর্থনীতি পুনরুদ্ধার। দরিদ্র মানুষের আয় ও খাদ্য নিরাপত্তার পাশাপাশি ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক উদ্যোগকে সচল করতে থাকছে নানামুখী চেষ্টা। ব্যাপক ভর্তুকি চাপ ও ঋণ নির্ভরতা সত্ত্বেও উচ্চ প্রবৃদ্ধির প্রত্যাশায় কাল ২০২০-২১ অর্থ বছরের জন্য ৫,৬৮,০০০ কোটি টাকার বাজেট দিতে যাচ্ছেন অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল। আর মানুষের স্বাস্থ্য, খাদ্য ও কর্মনিরাপত্তায় গুরুত্ব দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদুর রহমান। গতিশীল অর্থনীতির উপর ভর করে প্রতি জুনেই আসে নতুন বাজেট। এই ধারাবাহিকতা এক দশকেরও বেশি সময়ের। তবে করোনাকালে এবারের প্রেক্ষাপট অনেকটাই ভিন্ন। থমকে গেছে উৎপাদনের চাকা, আমদানি রপ্তানি সহ মানুষের আয় ব্যয়ের প্রাত্যহিক কর্মতৎপরতা প্রায় স্থবির। কবে নাগাদ স্বাভাবিক হবে কেউ জানে না। এ অবস্থায় নতুন অর্থবছরের জন্য আসছে প্রায় ৫,৬৮,০০০ কোটি টাকার জাতীয় বাজেট। চলতি অর্থবছরের চেয়ে যার আকার প্রায় ৮.56% বেশি। বিদেশি অনুদান সহ নতুন বাজেটে আয়ের লক্ষ্য ৩,৮২,০১৬ কোটি টাকা। চলতি অর্থবছরে ১ লাখ কোটি টাকারও বেশি রাজস্ব ঘাটতির আশঙ্কা। তারপরও নতুন বাজেটে এনবিআরকে আদায় করতে হবে ৩,৩০,০০০ কোটি টাকা। এদিকে অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা বলছেন, অর্থনীতিতে গতি না ফিরলে রাজস্ব আহরণেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। বিনিয়োগ বান্ধব কর্মসংস্থান সৃষ্টি এবং মানি সার্কুলেশনকে ইমপ্রুভ করে এই ধরনের বাজেট আমাদের প্রত্যাশা করছি। 3% গ্রোথ বলেন বা 8% গ্রোথ বলেন, এটা শুড নট ম্যাটার। আমাদের এই বাজেটকে দিয়ে আমাদের ইকোনমিকে স্টেবিলাইজ করতে লাগবে। স্টেবিলাইজের পরে সরকারের যে সিদ্ধান্ত অলরেডি নেওয়া হয়েছে এবং বাজেটে যেগুলো আনবে, এগুলো আমরা আশা করি যে আমরা যদি ঠিক করে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের অর্থনীতি আগের মতন আমরা সামনের দিকে এগোতে থাকবো। ঘাটতি অর্থায়নের জন্য পর্যাপ্ত কৌশল নির্ধারণ, দেশের ভিতরে এবং দেশের বাইরে থেকে যে সমস্ত উৎস থেকে ঋণ প্রাপ্তির প্রয়োজন রয়েছে সেটার জন্য কার্যকরী উদ্যোগ নেওয়া।
গত কয়েক বছর ধরে বাজেট ঘাটতির আকার জিডিপির প্রায় 5% মধ্যেই থাকে, তবে এবার ঘাটতি থাকছে প্রায় 6%। বিদেশি অনুদান বাদে যার পরিমাণ 1,89,997 কোটি টাকা। ঘাটতি পূরণে ঋণই হচ্ছে বড় উৎস। অভ্যন্তরীণ ব্যাংক ব্যবস্থা থেকে ঋণের লক্ষ্য 84,980 কোটি টাকা, আর বিদেশি উৎস থেকে আসবে 76,004 কোটি টাকা। নতুন বাজেটে ব্যাংক ঋণের লক্ষ্যমাত্রা বাড়লেও কমছে সঞ্চয়পত্র বিক্রিতে। করোনা মোকাবেলায় রাজস্ব ব্যয় বৃদ্ধির চাপ থাকলেও যথাসময়ে চলমান প্রকল্প শেষ করতে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ 2,05,000 কোটি টাকা। পরিস্থিতি বিবেচনায় আগামী বাজেটে স্বাস্থ্য, খাদ্য ও কর্মনিরাপত্তায় বেশি কর্মসূচি থাকা জরুরি বলে মনে করছেন অর্থনীতিবিদরা। একমত পরিকল্পনা কমিশনও। মানবিক বিপর্যয় এবং অর্থনৈতিক বিপর্যয়ের এই প্রেক্ষাপটে আমাদের এই বর্ষের বাজেট হচ্ছে, এটি বাজেটের ভিন্ন রকম বৈশিষ্ট্য। জীবন রক্ষা, দ্বিতীয়ত কিভাবে ক্রমান্বয়ে আমরা অর্থনীতিকে সক্রিয় সচল করে তুলতে পারবো, এটি বাজেটে প্রতিফলিত হবে। নতুন বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্য 8.2% আর মূল্যস্ফীতি 5.4%-এর মধ্যে আটকে রাখার চেষ্টা থাকবে। এদিকে নতুন বাজেটের অনুন্নয়ন ব্যয়ের বেশিরভাগই খরচ হবে ভর্তুকি, প্রণোদনা, সহায়তা, বেতন ভাতা ও দেশি বিদেশি ঋণের সুদ পরিশোধে। ব্যাপক রাজস্ব ব্যয় চাহিদা থাকায় বাজেটে পরিচালন ব্যয় বেড়েছে, যার আকার 3,48,180 কোটি টাকা। নতুন বাজেট বাস্তবায়ন করা গেলে ক্ষতিগ্রস্ত অর্থনীতিতে নতুন প্রাণ পাবে বলে আশাবাদী সরকার। একদিকে করোনার ক্ষতি পুষিয়ে আনা, অন্যদিকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন, পাশাপাশি নানা খাতের সংস্কার, এমন বিষয়গুলো বাজেটে প্রাধান্য পাবে বলে আশা করছেন বিশ্লেষকরা। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, জাতীয় সংসদ প্রাঙ্গণ, ঢাকা। জীবন ও জীবিকার বিষয়কে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই এবার গণমুখী বাজেট দেয়া হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। MRT লাইন 5-এর চুক্তি সই অনুষ্ঠানে নিজ বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে মন্ত্রী কথা বলেন। জীবন ও জীবিকার বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই গণমুখী কল্যাণমুখী বাজেট জাতীয় সংসদে আগামীকাল উত্থাপিত হবে। করোনা সংকটে মাননীয় প্রধানমন্ত্রী এ বিষয়ে বিশেষজ্ঞদের মতামত নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিচ্ছেন। ঠিক তেমনি বাজেট প্রণয়নের আগে দীর্ঘ সময় নিয়ে অংশীজনদের মতামত পরামর্শ নিয়েছেন। বাজেট প্রণয়নে পরামর্শ নেওয়া হয় না বলে বিএনপি মহাসচিবের মন্তব্য সত্যের অপলাপ মাত্র। বাজেটকে কেন্দ্র করে প্রতি বছরই কর ছাড়ের দাবি থাকে ব্যবসায়ী উদ্যোক্তাদের। এর মধ্যে কর্পোরেট ট্যাক্স অন্যতম। গত বাজেটের আগে দাবি থাকলেও কমানো হয়নি কর্পোরেট ট্যাক্স। এবার করোনা মহামারীতে সার্বিক ব্যবসা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হওয়ায় ট্যাক্সে ছাড় দেওয়ার দাবি ব্যবসায়ীদের। তৌহিদুর রহমানের আরও রিপোর্ট। প্রতিবছর কোম্পানির বড় একটি অংশ সরকারের কোষাগারে জমা হয় কর্পোরেট ট্যাক্স হিসেবে। বৈশ্বিক করোনা মহামারীর কারণে বিশ্বের ব্যবসা বাণিজ্য স্থবির। বাংলাদেশেও এই বাস্তবতার বাইরে নয়। তাই আসছে বাজেটে কর্পোরেট ট্যাক্সে খানিকটা ছাড় চাচ্ছেন ব্যবসায়ীরা। মোবাইল অপারেটররা বাংলাদেশে 45% হারে কর্পোরেট ট্যাক্স দেয়, যা ভারতে 22%, পাকিস্তান এবং নেপালে 30%, শ্রীলঙ্কায় 28% এবং আফগানিস্তানে 20%। আমরা কর্পোরেট ট্যাক্সকে দেশের অন্যান্য শিল্পের মতো যৌক্তিক হারে করার জন্য অনুরোধ করেছি। রিইনভেস্টমেন্ট করার জন্য আর ওয়ার্কিং ক্যাপিটালকে ক্যাশ ফ্লো ঠিক রাখার জন্য এবার আমরা মনে করছি সরকার যদি সামনে যে বাজেট আসবে এখানে কর্পোরেট ট্যাক্স কমানোর ক্ষেত্রে ওনারা বিবেচনা করতে পারে। পুঁজিবাজারের বাইরে থাকা ব্যাংক, বিমা, মোবাইল অপারেটর সহ অন্যান্য কোম্পানির কর্পোরেট ট্যাক্সের হার তালিকাভুক্ত প্রতিষ্ঠানের চেয়ে বেশি। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলো কর্পোরেট ট্যাক্সে কিছুটা ছাড় পেয়ে থাকে। এবার তাদের দাবি একটু বেশি ছাড়ের। উদ্যোক্তারা বলছেন, চলমান সংকটে কোম্পানিগুলোর আর্থিক সক্ষমতা বাড়াতে আগামী বাজেটে কর ছাড়ের উদ্যোগ থাকা জরুরি। এনবিআর-এ ইতিমধ্যেই কিন্তু আমরা বাজেট নিয়ে অপারেটররা প্রস্তাব দেওয়া হয়েছে। আমরা আশা করছি বিষয়গুলি বিবেচনা করে কর্তৃপক্ষ এই ব্যাপারে সিদ্ধান্তটি সঠিকভাবে নেবেন। সরকার ঘোষিত আর্থিক প্রণোদনা প্যাকেজের পাশাপাশি আসন্ন বাজেটে কর কাঠামোতে ছাড় পেলে সংকট মোকাবেলা সহজ হবে বলে জানান উদ্যোক্তারা। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, দূষণ রোধ ও জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় আগামী বাজেটে পরিবেশ খাতে বরাদ্দ বাড়ছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতে বরাদ্দ বাড়ছে এই খাত সংশ্লিষ্ট প্রকল্পে। এসব কথা জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। দেশে নতুন করে আর কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি হবে না বলেও জানান তিনি।
মফিউর রহমানের রিপোর্ট। পরিবেশ দূষণ একটি বৈশ্বিক সমস্যা, বাংলাদেশও এর বাইরে নয়। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বাড়ছে প্রাকৃতিক দুর্যোগ। জলবায়ু পরিবর্তনের জন্য বাংলাদেশ দায়ী নয়, ভুক্তভোগী। দেশের উপকূলীয় অঞ্চল এর অভিঘাত মোকাবেলা করছে সবচেয়ে বেশি। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় সামাজিক বনায়ন, বাঁধ নির্মাণ ও পরিবেশ সংরক্ষণে আসছে বাজেটে জোর দেওয়া হবে। এ লক্ষ্যে এডিপিতেও থাকছে বিশেষ বরাদ্দ, এ কথা জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী। এবার এটা বাড়ানো হয়েছে 600 কোটি টাকাতে, তার মানে 3 গুণ 2.5 গুণ প্রায়। কোভিড যেমন বিশ্বজনীন সমস্যা, জলবায়ুজনিত যে ক্ষতি আমাদের পরিবেশের উপর, এটা তো পরিষ্কার। বৈশ্বিক, আঞ্চলিক ও স্থানীয় পরিবেশ দূষণের বিষয়টি ভাবনায় রেখেই পরিবেশ সংরক্ষণে বাংলাদেশ নতুন উদ্যোগ নিতে যাচ্ছে বলেও জানান তিনি। কয়লা বিদ্যুৎ আমরা উৎপাদন করব না, আমরা কয়লা থেকে সরে যাব, প্রথমে গ্যাসে, তেলে, তারপরে পর্যায়ক্রমে কোথায় যাব, সৌরে। পরিবেশ সংরক্ষণে বাজেট বাড়াতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও জানান পরিকল্পনা মন্ত্রী। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ভূমি অফিসে ই-সেবা চালু থাকায় জাতিসংঘের অ্যাওয়ার্ড জয়, ডিজিটাল বাংলাদেশ গড়ার অনুপ্রেরণা বললেন ভূমিমন্ত্রী। শরীয়তপুরে জাজিরা প্রান্তে বসানো হলো পদ্মা সেতুর 31তম স্প্যান, দৃশ্যমান 4650 মিটার। সব ইউনিয়ন ভূমি অফিসেই এখন ই-নামজারি সেবা চালু আছে। ইউনাইটেড নেশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড প্রাপ্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে ভূমিমন্ত্রী জানান, এই অর্জন ডিজিটাল বাংলাদেশ গড়তে অনুপ্রেরণা যোগাবে। অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জানান, শিগগিরই ইউনিয়ন পর্যায়ে ভূমি অফিসগুলোকে ব্রডব্যান্ড সেবার আওতায় আনা হবে। আদিত্য মামুনের রিপোর্ট। ইউনাইটেড নেশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড অর্জন উপলক্ষে অনলাইন সংবাদ সম্মেলনের শুরুতেই সবাইকে ধন্যবাদ জানান ভূমি সচিব। এই অর্জনে দায়িত্ব আরও বেড়ে গেল বলেও জানান তিনি। ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। অনলাইন এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বেশ কয়েকটি মন্ত্রণালয়ের সচিব, কয়েকটি জেলার জেলা প্রশাসক, এসিল্যান্ড ও A2I এর কয়েকজন কর্মকর্তা। ভার্চুয়াল আমব্রেলা আনা খুবই সম্ভব। আলোচনায় অংশ নিয়ে ভূমিমন্ত্রী জানান, সরকার ডিজিটাল বাংলাদেশ গড়তে কাজ করছে, যার সুফলও মিলছে। এটা শুধু আসলে হয়তো ভূমি মন্ত্রণালয়ের নামে দিয়েছে, কিন্তু এটা আসলে ভূমি মন্ত্রণালয় বললে হবে না, এটা দেশ এবং জাতির কিন্তু প্রাপ্য। I think that this has taken us into a different height. ভূমি সংক্রান্ত মামলা জট কমাতে ই-সেবা আরও জোরদার করার পরামর্শ দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী। বিভিন্ন ধরনের সংঘাত এবং বিভিন্ন ধরনের দ্বন্দ্ব এবং মামলা, সেটার কিন্তু নিষ্পত্তি করার একটা ব্যবস্থা আমরা করতে পারলাম। ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এই অর্জন প্রেরণা যোগাবে বলেও মন্তব্য করেন ভূমিমন্ত্রী। এই অ্যাওয়ার্ডের কারণে বাংলাদেশের ভাবমূর্তি অনেক বেশি উজ্জ্বল হয়ে গেছে বিশ্বের দরবারে। গত 5 জুন বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবার ফাতিমাকে চিঠি দিয়ে ইউনাইটেড নেশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড পাওয়ার কথা জানান জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল লিও ঝিনমিন। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। চিকিৎসাধীন সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের করোনা ভাইরাস পরীক্ষা 3য় দফায়ও নেগেটিভ এসেছে। বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে পরীক্ষার পর এই তথ্য দিয়েছেন তার ছেলে তানভীর শাকির জয়। ডাক্তার কনককান্তি বড়ুয়ার নেতৃত্বে মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসা চলছে আওয়ামী লীগ সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের। মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে গেল শুক্রবার রাতে অস্ত্রোপচার করা হয়। এর আগে গত সোমবার শ্বাসকষ্ট নিয়ে রাজধানী এই বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হলে তার করোনা শনাক্ত হয়। সারা দেশে প্রতিদিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, উপসর্গ নিয়ে বাড়ছে মৃত্যুও। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন সম ইসলাম। জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে চাঁদপুরে 7 জনের মৃত্যু হয়েছে। একজন সদর উপজেলার মৈশাদী গ্রামের এবং অন্যদের বাড়ি হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে। নমুনা সংগ্রহ করে বিশেষ ব্যবস্থায় দাফন করা হয়েছে তাদের।
করোনা উপসর্গ নিয়ে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে থাকা এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে রাজশাহীতে চিকিৎসাধীন একজনের মৃত্যু হয়েছে। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের জয়ন্তীপুর গ্রামে। এছাড়া দিনাজপুরের হিলির জাঙ্গই গ্রামে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আরও এক বৃদ্ধা। সিলেটে 94 জনের নমুনা পরীক্ষায় আরও 50 জন শনাক্ত হয়েছেন। আক্রান্তদের 47 জনই সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা। এর মধ্যে 4 জন চিকিৎসকও রয়েছেন। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো 989 জনে। 24 ঘন্টায় রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ওসি শেখ রুকনুজ্জামান সহ 14 জনের করোনা পজিটিভ। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা 516 জন। তাদের আইসোলেশনে রাখার পর বাড়ি ও তাজহাট থানা লকডাউন করার কথা জানান সিভিল সার্জন। বরিশালে 24 ঘন্টায় আরও 27 জন সহ মোট আক্রান্ত 701 জন। এর মধ্যে 8 জনের মৃত্যু হয়েছে এবং সুস্থ হয়েছেন 117 জন। কুষ্টিয়ায় নতুন 15 জন সহ মোট আক্রান্ত 153 জন। তাদের মধ্যে সদ্য যোগ দেয়া এডিসি ও একজন সাংবাদিক রয়েছেন। জেলায় সুস্থ হয়েছেন 31 জন। এছাড়া দিনাজপুরে নতুন 15 জন সহ 338, বগুড়ায় নতুন 77 জন সহ 995, ঠাকুরগাঁওয়ে নতুন 6 জন সহ 150, সিরাজগঞ্জে চিকিৎসক সহ নতুন 18 জন, ঝিনাইদহে নতুন 5 জন সহ 69, মাগুরায় নতুন 3 জন সহ 44 ও চুয়াডাঙ্গায় নতুন 4 জন সহ 131 জন করোনা আক্রান্ত হয়েছেন। 4 কর্মকর্তা করোনা আক্রান্ত হওয়ায় ইসলামী ব্যাংক নওগাঁ শাখা লকডাউন করা হয়েছে। এদিকে মহামারী করোনা প্রতিরোধে কর্মরত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, জনপ্রশাসন, সেনাবাহিনী, পুলিশ ও গণমাধ্যম কর্মী সহ সম্মুখ যোদ্ধাদের সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন কর্মসূচি পালন করেছে বিএনসিসি বাংলাদেশ এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশন ঠাকুরগাঁও জেলা ইউনিট। সমর ইসলাম, 21 টেলিভিশন। শরীয়তপুরে জাজিরা প্রান্তে বসানো হয়েছে পদ্মা সেতুর 31তম স্প্যান। এতে দৃশ্যমান হয়েছে সেতুর 4650 মিটার। বুধবার সকালে সেতুর সর্বশেষ নির্মিত 25 ও 26 নম্বর খুঁটির ওপর স্প্যানটি বসানোর কাজ শুরু হয়। এর আগে মাওয়া প্রান্তের কুমারভোগ ইয়ার্ড থেকে 3150 মেট্রিক টন ওজনের স্প্যানটি ভাসমান ক্রেনে নিয়ে যাওয়া হয় জাজিরা প্রান্তে নির্ধারিত খুঁটির কাছে। 150 মিটার দীর্ঘ স্প্যানটি বসানোর ফলে 4650 মিটার দৃশ্যমান হলো। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে পর্যটন। মৌলভীবাজারের সন্ধান মিলেছে আরও 3টি প্রাকৃতিক গিরিখাত, কয়েকটি জলপ্রপাত ও ঝর্ণার। স্পটটির নামকরণ করা হয়েছে শ্রীমঙ্গলের নৈসর্গিক স্বর্গোদ্যান। পর্যটনের রিপোর্ট করতে পাহাড়ি এলাকায় গিয়ে 21 টেলিভিশনে মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তী ক্যামেরায় উঠে আসে পৃথক স্থানের এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো। রিপোর্টে আরও জানাচ্ছেন রত্না জামান। পাথুরে গিরিখাতগুলো দিয়ে প্রবাহিত হচ্ছে জলের ধারা, সৃষ্টি করছে অপরূপা এক প্রকৃতি। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় প্রকৃতি নিয়ে রিপোর্ট করতে গিয়ে 21-এর ক্যামেরায় ধরা পড়ে ঘন বনের ভেতর প্রাচীন এই গিরিখাত। তবে প্রত্যন্ত এই এলাকায় যাতায়াতের রয়েছে ঝুঁকি। পাহাড়ি রাস্তা এবং খুব ভয়ানক একটা রাস্তা, সবাই এখানে আসতে পারে না, খুব রিস্কি একটা জায়গা। এর মধ্যে সাপ আছে, ভালুক আছে, বান্দর আছে। এগুলা আমরা যে যাচ্ছি কিন্তু খুব 10 জন 15 জন মিলে করে যাচ্ছি এগুলাই মাছ ধরার জন্য। মৌলভীবাজার জেলা প্রশাসক এই গিরিখাতের নামকরণ করেন নিসর্গ গিরিখাত। তবে যোগাযোগ অবকাঠামো গড়ে তোলার আগে সেখানে না যাওয়ার অনুরোধ তার। উপজেলা প্রশাসন বলছে এই আবিষ্কারে শ্রীমঙ্গলে পর্যটনের নতুন দ্বার উন্মোচিত হলো। প্রশাসনের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম নিব এবং তারপরে তার যাতায়াতের রাস্তা ঠিক করব। তারপরেই যদি জনসাধারণ যায় তাহলে তারা মনোমুগ্ধকর ভাবে এই গিরিখাতগুলি দেখার সুযোগ পাবে। 21 টিভির প্রতিবেদক বিপুল চক্রবর্তী, আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সমন্বয়ক তাজুল ইসলাম জাবেদ, এরা সকলে আমাকে এটি সম্পর্কে অবহিত করলো এবং আমরা এখানে আজকে আসলাম। দুর্গম পাহাড়ি পথ, ভাঙাচোরা পথ পাড়ি দিয়ে এখানে আসতে হয়। যাতায়াতের জন্য বনের বাইরে 4 থেকে 5 কিলোমিটার রাস্তা পাকাকরণ করা প্রয়োজন বলে মনে করেন প্রকৃতি প্রেমীরা। রত্না জামান, 21 টেলিভিশন। নিচ্ছে বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে।
ব্যবহার কমে যাওয়ায় তেল, গ্যাস ও বিদ্যুতের দাম কমানো সম্ভব নয় বললেন প্রতিমন্ত্রী। বিশ্বে করোনায় প্রাণহানি 4,13,000, আক্রান্ত ছাড়ারও 73 লাখ। আমন্ত্রণ আবারও রাত 11টার একুশে সংবাদ। ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের যেসব উন্নয়ন কাজে ধীর গতি রয়েছে সেগুলো দ্রুত কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন মেয়র ফজলিল নূর তাপস। দুপুরে রাজধানী ওসমানী উদ্যানে উন্নয়ন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। এছাড়া ফজলিল নূর তাপস বলেন, ওসমানী উদ্যানকে দৃষ্টিনন্দন উদ্যান হিসাবে আগামী বছর জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। ডেঙ্গু সহ অন্যান্য মশা নিধনে, জলাশয়, নর্দমা পরিষ্কারের কাজ হাতে নেওয়া হয়েছে বলেও জানান ফজলিল নূর তাপস। মত বিনিময় করেছে। আমি কিছু ওসমানী উদ্যানকে নিয়ে একটি প্রকল্প আছে, প্রকল্পটা অত্যন্ত ধীর গতিতে চলছে কোনো ত্বরান্বিত করার জন্য, এবং নতুন দিক নির্দেশনার আলোকে আমরা আগামী বছরের মধ্যে যাতে করে এটা আমরা চালু করতে পারি সেই জন্য আজকে পরিদর্শন। মুমূর্ষু রোগীদের জীবন রক্ষাকারী সরঞ্জাম সহ চট্টগ্রামে অক্সিজেনের কৃত্রিম সংকট তৈরি হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান শুরু করেছে চট্টগ্রামে। চলছে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম। এদিকে পরিস্থিতি মোকাবেলায় বিনামূল্যে অক্সিজেন রিফিল করার ঘোষণা দিয়েছেন সাংসদ দিদারুল আলম। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে রিপোর্ট করেছেন হাসান ফেরদৌস। শ্বাসকষ্ট সহ করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে প্রতিদিনে বাড়ছে রোগীর সংখ্যা। মুমূর্ষু রোগী বেড়ে যাওয়ায় বেড়েছে অক্সিজেন সিলিন্ডারের চাহিদা। ফলে বাজারে তৈরি হয়েছে অক্সিজেনের কৃত্রিম সংকট। প্রতিটি অক্সিজেন সিলিন্ডার বিক্রি হচ্ছে নির্ধারিত দামের চেয়ে 3-4 গুণ বেশি দামে। সংকট মোকাবেলায় বিশেষ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। প্রতিদিনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চালানো হচ্ছে অভিযান। এখানে যথেষ্ট আপনার সিলিন্ডার রয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মানুষের কাছে যে মানুষ বলতেছে যে এখানে একটা কৃত্রিম সংকট তৈরি হয়েছে, বাজারে সিলিন্ডার নেই। তো অক্সিজেন সিলিন্ডার এখানে আছে, কিন্তু তারা এখানে সংকট সৃষ্টি করে তারা আপনার ওই প্রফিট করার জন্য পায়তারা করতেছিল। তো আমরা এখানে অনেক অনিয়ম লক্ষ্য করলাম। তো অনিয়মের কারণে আমরা তাদেরকে পানিশমেন্টের আওতা নিয়ে এসেছি। এদিকে মুমূর্ষু রোগীদের সহায়তায় অক্সিজেন সরবরাহের ঘোষণা দিয়েছেন সীতাকুণ্ডের সাংসদ দিদারুল আলম। হাসপাতালে চিকিৎসাধীন কোনো রোগী যাতে অক্সিজেনের অভাবে মারা না যায় এজন্য বিনামূল্যে অক্সিজেন রিফিল করে দেওয়ারও আশ্বাস দেন তিনি। যারা আছে চট্টগ্রামে, যারা হসপিটালে, যারা বিশেষ করে করোনা চিকিৎসা দিচ্ছেন, ওনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করবো আপনারা বোতল নিয়ে আসেন, বিনামূল্যে আমরা আপনাদেরকে ফিলিং করে দিব। কারণ আমরা চাই চট্টগ্রাম কোনো বাসী যাতে অক্সিজেনের জন্য মারা না যায় বা মৃত্যু যাতে না ঘটে সেটা আহ্বান জানাবো। জীবন রক্ষা ওষুধ সহ অক্সিজেনের কৃত্রিম সংকট বন্ধে প্রশাসন আরও কঠোর হবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। খাগড়াছড়িতে করোনা দুর্যোগ মোকাবেলায় সেনাবাহিনীর ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন লংগদু জোনের মাধ্যমে দুর্গম এলাকায় দুস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। লংগদু জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মিরাজ হায়দার চৌধুরীর নেতৃত্বে দুর্গম এলাকায় লংগদ, মাইনিমুখী, করলাছড়ি, ইয়ারাংছড়ি এলাকায় অভাবে থাকা মানুষদের মাঝে এ ত্রাণ পৌঁছে দেন সেনা সদস্যরা। এ সময় লংগদু জোন অধিনায়ক বলেন, অসহায় মানুষের পাশে থেকে সাধ্যমতো সহযোগিতা করে যাচ্ছে সেনা সদস্যরা। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। ব্যবহার কমে যাওয়ায় এখন তেল, গ্যাস ও বিদ্যুতের দাম কমানো সম্ভব নয় বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। আসছে বাজেট নিয়ে এক অনলাইন সংবাদ সম্মেলনে এমনটাই জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, বিশ্বজুড়ে তেল, গ্যাসের দাম কমেছে, কিন্তু দেশে আগের মজুদ তেলই এখনও অব্যাহত রয়েছে। অন্যদিকে উৎপাদিত অনেক বিদ্যুৎ ও অব্যবহৃত রয়েছে, ফলে গ্রাহক পর্যায়ে মূল্য কমানো সম্ভব নয়। লোকসান মোকাবেলায় আসছে বাজেটে এ খাতে 8,000 কোটি টাকা ভর্তুকি লাগবে। এ খাতের জন্য এবার মোট বরাদ্দ চাওয়া হয়েছে 27,597 কোটি টাকা। আমরা যে প্রস্তাব রেখেছি সেটা হলো 27,597.73 কোটি টাকা। এর মধ্যে অর্থ মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দ হলো 24,803.93 কোটি টাকা
স্বাগত রাত 11টার 21 সংবাদ। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সরকারি ওষুধ বাইরে বিক্রির অভিযোগে 2 জনকে আটক করেছে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই। দুপুরে ওষুধ বাইরে বিক্রির সময় হাতে নাতে হাসপাতালে ফার্মাসিস্ট নির্মল সরকার ও স্টোর ইনচার্জ বশির উদ্দিনকে আটক করে এনএসআই। এ সময় তাদের কাছ থেকে 200 ইনজেকশন অ্যাম্পল জব্দ করা হয়। এসব ওষুধের বাজার মূল্য আনুমানিক 1.5 লাখ টাকা। তাদের বিরুদ্ধে রাজধানীর শেরেবাংলা থানায় মামলা হয়েছে। এবার খেলার খবর। করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় প্রথম দল হিসেবে ইংল্যান্ডে পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। গত মার্চের পর ক্রীড়াঙ্গনে যে কোনো আন্তর্জাতিক ইভেন্টের মধ্যে কোনো দল পা রাখল ইংল্যান্ডে। স্বাগতিকদের বিপক্ষে 3 ম্যাচ টেস্ট সিরিজে লড়তেই এ সফর। 25 সদস্যের দল অ্যান্টিগা থেকে চার্টার্ড বিমানে সরাসরি ম্যানচেস্টার পৌঁছে। তবে করোনার শঙ্কায় এ সফর থেকে নিজেদের প্রত্যাহার করে নেন সিমরন হেটমায়ার, ড্যারেন ব্রাভো ও খেমোপাল। ইংল্যান্ড পৌঁছানোর পর প্রত্যেক সদস্যের করোনা পরীক্ষা করা হবে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। প্রথম টেস্টে 8 জুলাই মাঠে নামবে 2 দল। 16 জুলাই দ্বিতীয় এবং 24 জুলাই শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট। পাকিস্তানে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় বাতিল করা হয়েছে অনুশীলন ক্যাম্প। জুলাইয়ের প্রথম সপ্তাহে ইংল্যান্ড সফর করবে পাকিস্তান। 2 বোর্ডে আলোচনা অনুসারেই পাকিস্তানে অনুশীলন ক্যাম্পটি হওয়ার কথা ছিল জীবাণু সুরক্ষিত পরিবেশে। তবে পাকিস্তানে করোনা পরিস্থিতির আরও অবনতি হওয়ায় বাতিল করা হয়েছে সেই ক্যাম্প। পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিবৃতি থেকে ইঙ্গিত মিলেছে এই পরিস্থিতিতে খেলোয়াড়দের নিরাপদ ও সুরক্ষিত পরিবেশে রাখাটা তাদের জন্য চ্যালেঞ্জিং। বিশেষ করে খেলোয়াড়দের জন্য পুরোপুরি নিরাপদ পরিবেশ তৈরি করাটা কঠিনই হয়ে যেত তাদের জন্য। পিসিবির পরিকল্পনা ছিল লাহোরের একাডেমি ও গাদ্দাফি স্টেডিয়ামে সফরের আগে একটি আবাসিক ক্যাম্প করতে। সেখানে 25 সদস্যের দলকেই পুরোপুরি আবাসিকভাবে জনবিচ্ছিন্ন করে অনুশীলন ক্যাম্পের পরিকল্পনা করা হয়েছিল। একাডেমিতে এত বিশাল বহরকে আবাসিক সুবিধা দেওয়ার মতো ব্যবস্থা নেই। কাল থেকে আবারও শুরু হচ্ছে স্প্যানিশ লা লিগ। প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রভাব স্পেনে একটু কমেছে, তবে স্বাস্থ্য ঝুঁকি আছে। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। করোনার মৃতের সংখ্যা 1000 ছাড়ালো, একদিনে সর্বোচ্চ শনাক্ত 3190। নতুন অর্থ বছরে বাজেট অধিবেশন শুরু, করোনাকে ভয় না করে জয় করার আহ্বান প্রধানমন্ত্রীর। অর্থনীতি পুনরুদ্ধারে বাজেট পেশ কাল, স্বাস্থ্য, খাদ্য, কর্মনিরাপত্তায় গুরুত্ব দেওয়ার পরামর্শ। এবারে বাজেট হবে গণমুখী বললেন ওবায়দুল কাদের, কর ছাড়ের দাবি ব্যবসায়ী উদ্যোক্তাদের। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।